প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টার খুলনা এর অনলাইন ক্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের পরীক্ষা একেবারে খুব সন্নিকটে, তো সবাই বাসায় পড়ালেখা করবেন। আমরা অ্যাডজাস্টমেন্টের গত ক্লাসে উইথ ট্রাভেল অর্থাৎ রেওয়ামিল সহ সমন্বয় এই জিনিসটা আমরা আলোচনা করেছি মোটামুটি, তাই না? এবার আমরা দেখেছি অগ্রিম আয় ব্যয়, বকেয়া আয় ব্যয়, জাবেদা কি হয়। আমরা আজকে দেখব রেওয়ামিল ছাড়া সমন্বয়টা আমাদের কিভাবে করতে হয়। তার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করি। এই যে রেওয়া মিল সহ যে সমন্বয় জাবেদা আমরা দেখেছি, সেখানে জাবেদা নির্ভর করে কার উপরে, মনে আছে তো? আমরা যে জাবেদা নির্ধারণ করি সেটা ডিপেন্ড করে কার উপরে? সমন্বয়ের উপরে। আহ এত ক্লাসে পর এই কথা বললি হবে? জাবেদা সমন্বয় দেখে ডিপেন্ড তো করে, জাবেদা করতে হবে। জাবেদা ডিপেন্ড করে কার উপরে? অগ্রিম ট্রায়াল আয়, ব্যালেন্স। অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে জাবেদা ডিপেন্ড করে রেওয়া মিলের উপরে, টাকা ডিপেন্ড করে সমন্বয়ের উপরে, তাই না? জি। তার মানে দেখেন, বকেয়া আয় ব্যয় যখন জাবেদা করেছিলাম তখন কি রেওয়া মিল দেখেছিলাম? রেওয়া মিলে কি আছে না আছে দেখার প্রয়োজন হয়েছে? না। তার মানে রেওয়ামিল শুধুমাত্র আমার দরকার অগ্রিম আয় অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে, ঠিক আছে? জি। এখন আসেন, যদি এখন রেওয়ামিল না থাকে, মনে করেন রেওয়ামিল নাই, শুধু কিছু সমন্বয় দিচ্ছে আমাকে, এই যে জাস্ট এই চার সমন্বয় দিয়ে বলছে জাবেদা করো, কোনো রেওয়ামিল নাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আজকে এটা হচ্ছে আলোচনার বিষয়। দেখেন, যদি রেওয়ামিল না থাকে, উইথআউট ট্রায়াল ব্যালেন্স, যাকে বলা হয় উইথআউট ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, তাহলে এক্ষেত্রে আমাদের যদি সমন্বয়ের তথ্যে রেওয়ামিল সম্পর্কে হিসাব দেওয়া থাকলে, মানে বিষয়টা হচ্ছে সমন্বয় করার জন্য রেওয়া মিলের কাজটা কি ছিল? অগ্রিম আয় ব্যয় ক্ষেত্রে আমরা দেখতাম যে অগ্রিম আয় বা অগ্রিম ব্যয় রেওয়া মিলে কি হিসাবে রেকর্ড আছে, তাই না? তার বিপরীতে রেকর্ড করতাম নাকি? জি। এখন এই ক্ষেত্রে যখন রেওয়া মিল থাকবে না, তখন সমন্বয়ের তথ্য রেওয়া মিল অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। রেওয়া মিলের তথ্যটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকতে পারে, যেমন দেখেন একটা অঙ্ক এখানে দেওয়া আছে। এখানে দেখেন বলা আছে, দ্য ফলোইং ইনফরমেশন আর কালেক্টেড ফ্রম দ্য বুক অফ দিবু। ভালো কথা, এক নম্বর সমন্বয় কি বলা আছে? সাপ্লাইজ অন হ্যান্ড এট December 31 টাকা 1600। December 31 সাপ্লাই হাতে আছে কত টাকা? 1600 1600। টাকা। এটা হচ্ছে ডিসেম্বর শেষে, অর্থাৎ সমাপনী তথ্য। কিন্তু রেয়া মিলে কি রেকর্ড আছে? কিন্তু রেয়া মিলে ব্র্যাকেটে বলা আছে, ব্র্যাকেটে বলা আছে ট্রায়াল ব্যালেন্স এ ডেবিট ব্যালেন্স অফ টাকা সাপ্লাই টাকা 3400। তার মানে রেয়া মিল নাই, কিন্তু রেয়া মিলের তথ্য কোথায় দেওয়া আছে? সাথে সমন্বয়ের পাশে সাথে। দেন। তাহলে এইটাই বলছে এখানে যে এক্ষেত্রে যদি সমন্বয়ের তথ্যে রেয়ামিল সম্পর্কিত হিসাব দেওয়া থাকে, তাহলে তার বিপরীত হিসাব রেকর্ড করতে হবে। তাহলে আমরা তো রেয়ামিল তথ্য পেয়েই গেলাম, রেয়ামিল এটা কি হিসাবে রেকর্ড ছিল? সাপ্লাইজ মানে সম্পদ। তাহলে রেয়ামিল যদি সম্পদ থাকে, আমরা এখন কাকে রেকর্ড করি? আয়। রেয়ামিল সম্পদ খরচ। থাকে, আমরা এখন কাকে রেকর্ড করি? খরচ 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 খরচ। রেকর্ড করি। তাহলে খরচ রেকর্ড করলে খরচের পরিমাণ বাড়ে আর সম্পদের পরিমাণ কমে যায়। কমে। কমে। তারপরে কি হচ্ছে? সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। ক্রেডিট। দেখেন তো যাবে, ঠিক আছে কিনা? সাপ্লাই এক্সপেন্স ডেবিট সাপ্লাই কি ঠিক আছে যাবে? জি। আচ্ছা, এবার জাবেদার পরে চিন্তা করতে হবে টাকা নিয়ে। এখানে আমরা রেকর্ড করছি কাকে? এক্সপেন্স কে নাকি সম্পদ কে? কাকে রেকর্ড করছি বলেন তো? এক্সপেন্স এক্সপেন্স। কি? এক্সপেন্স, টাকাটাও কার লাগবে? এক্সপেন্সের। খরচের। এবার আমরা জানি টাকা বের করতে সাহায্য করে সমন্বয়ের তথ্য, মনে আছে তো? জি। এখানে বলা আছে ডিসেম্বর শেষে সমাপনী আমাদের হাতে আছে কত টাকা সাপ্লাইজ। 1600 টাকা। আচ্ছা, হাতে থাকা মানে কি সম্পদের অংশ না খরচের অংশ? সম্পদ। আমার লাগবে খরচ। তাহলে দেখেন, রেওয়া মিলে সম্পত্তি ছিল কত টাকা রেকর্ড করা আগের থেকে, 3400। আবার বছরের শেষে সম্পদ রয়ে গেছে কত, 1600। খরচ হয়েছে কয় টাকা, কিভাবে পাবো? 1800। হ্যাঁ, এটা মাইনাস করে আমাকে 1800 টাকা দেখাতে হবে, দ্যাট ইজ সাপ্লাই এক্সপেন্স ডেবিট সাপ্লাই ক্রেডিট টু অ্যাডজাস্ট সাপ্লাই এক্সপেন্স। তার মানে হচ্ছে আমার রেওয়া মিল যখন থাকবে না, রেওয়া মিল ছাড়া সমন্বয় করতে বলবে, তখন অগ্রিম আয় ব্যয়ের ক্ষেত্রে অনেক সময় রেওয়া মিলের তথ্য সমন্বয় ব্র্যাকেটে বলে দেওয়া থাকতে পারে। ওইটাকে ধরে নিয়ে আমার কাজ করতে হবে। দেখেন 2 নম্বরটা দেখেন, প্রিপেইড ইন্স্যুরেন্স রেকর্ড এর টাকা 2000 অন January 1। সমন্বয় করা হয় কি হিসাবকালের শুরুতে না হিসাবকালের শেষে বলেন তো? শেষে। শেষে। তাহলে আমাকে বলছে জানুয়ারির 1 তারিখে আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স রেকর্ড করছি কত টাকা?
2000। আপনি বলেন তো, এই প্রিপেড ইন্স্যুরেন্স রেকর্ডটা কি সমন্বয় নাকি রেওয়া মিলের? বছরের প্রথমের তথ্য, বছরের প্রথম তথ্য থাকে কিন্তু রেওয়া মিলে কোথায় থাকে? রেওয়া মিলে। তার মানে এটা স্পষ্ট আমাকে বলে দিচ্ছে যে ইন্স্যুরেন্স বছরের প্রথম থেকে কি হিসাবে রেকর্ড আছে বলেন তো? সম্পদ না খরচ? রেওয়া মিলে সম্পদ। সম্পদ। তাহলে আমরা এখন বছর শেষে কি দেখাবো, সম্পদ না খরচ? খরচ। খরচ। তাহলে যাবে কি হবে বলেন তো? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ডেবিট। আর ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেড ক্রেডিট। ইন্স্যুরেন্স। এখানে রেকর্ড করছি কাকে, এক্সপেন্স কে না প্রিপেইড কে, কাকে রেকর্ড করলাম? ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাই টাকাটাও এক্সপেন্সের লাগবে। দেখেন এখানে সমন্বয় লাস্টে কি বলছে, এট দ্য এন্ড এক্সপায়ার্ড টাকা 1200, সমাপনীতে এক্সপায়ার্ড হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কয় টাকার? 1200 টাকা। এটা কি খরচের টাকা না? জি। তাহলে আমার এখানে সরাসরি 1200 টাকা চলে আসবে, এখানে ওয়ার্কিংস করার দরকার হচ্ছে না। তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বারের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে প্রয়োজনীয় টাকাটা দেওয়া নাই, বিয়োগ করে বের করে নিয়ে রাখছে, আর এখানে প্রয়োজনীয় টাকাটা সরাসরি দেওয়া আছে। তাহলে এই যে, যদি আমার রেওয়া মিল দেওয়া না থাকে তাহলে অগ্রিম আয় ব্যয়ের ক্ষেত্রে আমাদের 1 নাম্বার বিষয় হচ্ছে যে রেওয়া মিলের তথ্য আমাদের ইনডাইরেক্টলি এখানে বলা থাকবে, তাই তো? জি। এবার মনে করেন রেওয়া মিলও নাই, রেওয়া মিলের তথ্যও বলা নাই, সেক্ষেত্রে করণীয় কি? রেয়ামিল তখন তো ধরে নাই, দিতে হবে। আবার রেয়ামিলের তথ্যও বলা নাই। কেমন সেটা? দেখেন, এক্ষেত্রে যদি সমন্বয়ের তথ্যে রেয়ামিল সম্পর্কিত হিসাব না দেওয়া থাকে, তার মানে রেয়ামিলের কোনো তথ্য কিন্তু এবার দেওয়া থাকবে না। দেখেন তো, দুটো সমন্বয় আছে। প্রথমে 1 নাম্বার হচ্ছে স্টোর সাপ্লাইজ অফ টাকা 300 হ্যাভ বিন ইউজড, এটা কোন তারিখের তথ্য? 31 ডিসেম্বর। তার মানে আমাকে বলতে বছরের হবে শেষে। শেষে আমাদের কত টাকা ব্যবহার হয়ে গেছে? 300 তিনশো টাকা। টাকা তাহলে বছরের প্রথমে কি রেকর্ড আছে, এটা কি কোনো হিন্টস এখানে দেওয়া আছে? না। কোনো হিন্টস কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে কি বলতেছে, না দেওয়া থাকে তবে সমন্বয়ে যে তথ্য দেওয়া থাকবে তাকে সরাসরি রেকর্ড করে ফেলতে হবে। তার মানে এখানে সমন্বয়ে যা আছে আমাকে ওইটাকেই রেকর্ড করতে হবে। এখানে সমন্বয়ের তথ্য বলা আছে যে আমাদের সাপ্লাই এখানে ব্যবহার হয়েছে কয় টাকা সারা বছর। 300 টাকা। তাহলে এই 300 টাকা কি সম্পদের অংশ না খরচের অংশ? খরচ। তাহলে আমরা কি ইচ্ছা করলে এখানে সম্পদ বের করতে পারবো? না। কোনো উপায় কিন্তু এখানে সম্পদ বের করার নাই। তার মানে যখন আমাকে বিগত তথ্য বলা না থাকবে, তখন যে তথ্য দেওয়া থাকবে ওইটাকেই রেকর্ড করতে হবে। তা তথ্য আছে কি সম্পদের না খরচের? ইউজড, তার মানে কিসের তথ্য এটা? খরচ। আর আমাকে খরচই রেকর্ড করতে হবে। তাহলে খরচ রেকর্ড যাবে, তা কি হবে? খরচ বৃদ্ধি পেয়ে ডেবিট হবে আর সম্পত্তি কমে যে ক্রেডিট ক্রেডিট। হবে। তাহলে সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট যাবে তো? ক্রেডিট। দেখুন তো। আর টাকা তো এখানে সরাসরি দেওয়াই আছে, কত টাকা? 300 টাকা। 300। তাহলে এবার 2 নাম্বার যাবে, আপনারা বলেন তো, চিন্তা করে একটু। 2 নাম্বার যাবে কি হতে পারে? দুইটা। আনএক্সপায়ার্ড রেন্ট 800 টাকা। হ্যাঁ, যাবে বলেন তো কি হতে পারে? আনএক্সপায়ার্ড রেন্ট ডেবিট। রেন্ট ক্রেডিট। হুম, আর একদম বলেন। রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট। ওকে, দুজনের বক্তব্য পাওয়া গেল। এবার একটু দেখি। আমরা বলেছিলাম যখন রেয়ার মিলে তথ্য দেওয়া না থাকবে, তখন যা থাকবে ওইটাকে রেকর্ড করতে হবে। জি। আনএক্সপায়ার্ড রেট, আনএক্সপায়ার্ড মানে কি? ও- যেটা এখনো বেঁচে আছে। তাহলে এক্সপায়ার্ড যেটা হয়নি। এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি সেটা কি সম্পদ না খরচ? সম্পদ। সম্পদ। তাহলে এটা দেওয়া আছে কি সম্পদের টাকা। আমি জি। কি ইচ্ছা করলেও কি রেন্ট জি। এক্সপেন্স এখান থেকে বের করতে পারবো? না। তার মানে আমাকে রেকর্ড করতে হবে কি এক্সপেন্স নাকি প্রিপেইড, কোনটা? প্রিপেড। তাহলে আমার প্রিপেইড রেকর্ড করলে প্রিপেইড হবে ডেবিট, আর এক্সপেন্স কমে যে এক্সপেন্স হবে ক্রেডিট। তাহলে আমাদের কি হচ্ছে, প্রিপেইড এন্ড ডেবিট, প্রিপেড। রেন্ট এক্সপেন্স ক্রেডিট। প্রিপেইড রেন্টও যা আর আনএক্সপায়ার্ড রেন্টও কিন্তু তাই, একই। তাহলে তো আমি আনএক্সপায়ার্ড মানে জিতছি। মেয়াদ উত্তীর্ণ, অনুত্তীর্ণ, আর প্রিপেইড মানে অগ্রিম, একই কথা। তাহলে আমার যাবে হচ্ছে কিন্তু যেটা এখন সম্পদ দেওয়া আছে সম্পদকে রেকর্ড করব, প্রিপেইড এন্ড ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট, টাকা 800 টাকায় হবে। তাহলে আমরা এর আগে যেটা দেখলাম সেটা কি দেখলাম,
যে রেওয়া মিল থাকবে না, কিন্তু রেওয়া মিলের তথ্য কি ইন্ডিকেট করা থাকবে, তাই না? জি। জি। সেক্ষেত্রে ওই তথ্যকে ধরে নিয়ে বিবৃতি রেকর্ড করতে হবে। আবার দেখলাম যে রেওয়া মিলও থাকবে না, আবার কি কোনো পূর্বের তথ্য দেওয়াও থাকবে না, সেক্ষেত্রে সরাসরি যা থাকবে ওইটাকে রেকর্ড করতে হবে। এই দুটো অপশন যদি আপনি বোঝেন, তাহলে উইদাউট ট্রাভেলান্সের অঙ্ক ক্লিয়ার। এখানে কয়টা এন্ট্রি আছে দেখেন তো? এখানে চারটা। চারটা। 4টে এন্ট্রি, 5 মিনিট সময় দিলাম। দ্রুত সলভ করেন তো, দ্রুত। ভুল হোক তাও করেন, 5 মিনিট সময়। ভুল হলেও করবেন, হ্যাঁ, কারণ ভুল হলে বোঝা যাবে যে আপনার কি ভুল হচ্ছে, তাহলে এবার ভালো হবে। 5 মিনিট সময় দিলাম, করেন দ্রুত। একিউটের বাংলা কি স্যার? বকেয়া। বকেয়া। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া। হুম। আচ্ছা। আমরা অগ্রিমের ক্ষেত্রে দেখেছি, বকেয়ার ক্ষেত্রে কি রেওয়ামিলের কোনো প্রভাব থাকে? না। বকেয়া জাবেদা কিন্তু রেওয়ামিলের কোনো প্রভাব না, তার মানে বকেয়ার ক্ষেত্রে কিন্তু আমার জাবেদা আগে যা ছিল তাই, রেওয়ামিল থাকলেও যা, না থাকলেও তাই। তাহলে দিতে হবে আই বকেয়া নাকি ব্যয় বকেয়া, এটা বুঝে জাবেদা করতে হবে। করেন, চেষ্টা করেন, দেখি কয়টা হয়। আচ্ছা, কি অবস্থা হয়েছে হাসিব ভাই? আবার আপু? জি স্যার। আচ্ছা, প্রথমটায় আসি। সার্ভিস পারফর্ম অন অ্যাক্রুড টাকা 1200। আমরা সেবা দিয়েছি, মিনিট, আমরা সেবা দিয়েছি অন অ্যাক্রুড, বাকিতে 1200 টাকার। তাহলে সেবা দিলে কি আয় হয় না ব্যয় হয়? আয়। আয়। তাহলে এটা কি আয় বকেয়া না ব্যয় বকেয়া? কি বকেয়া? আয় আয় বকেয়া। বকেয়া। আয় বকেয়া যাবে, তার রুলস মনে আছে তো? আয় বকেয়া হইলে দেনাদার বৃদ্ধি পাবে, রিসিভেবল ডেবিট, আয় বৃদ্ধি পাবে, রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর সার্ভিস আর সেলস এর ক্ষেত্রে কোন রিসিভেবল ডেবিট করতে হবে? অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে অ্যাকাউন্ট কি হচ্ছে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 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 অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাই না?
जी सर। আসসালাম। তাহলে প্রথম দাবি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট স্যার হয়েছে 1200 টাকা, হয়েছে এটা? जी सर। আচ্ছা, বি নাম্বারটা পড়েন তো আবার আপু, কি আছে? इंटरेस्ट एक्रूडेड ऑन इन्वेस्टमेंट टाका 700। হ্যাঁ, বিনিয়োগের উপরে বকেয়া, তাই না? তাহলে এটা আয় বকেয়া না ব্যয় বকেয়া? বিনিয়োগের উপর। বিনিয়োগের উপরে হলে এটা আয় হয় না ব্যয় হয়? এটা আয়। বলেছিলাম সম্পদের উপরে হলে আয়, আর দায়ের উপরে হলে ব্যয়। যেহেতু বিনিয়োগটা আমাদের সম্পদ, তাহলে এটাও আয় বকেয়া। এটাও কি বকেয়া? हाँ, আয় আয় আই বকেয়া। 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 জাবেদা কি হবে বলে দেন আপনারা, বলেন, ভুল হোক বলেন। প্রিপেড হ্যাঁ, এইটা দিয়ে রিসিভেবল ডেবিট, এটা দিয়ে রেভিনিউ ক্রেডিট না, তাহলে কি যাবে তা বলেন। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। হ্যাঁ, আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। রেভিনিউ ক্রেডিট। ওই যে বলেছিলাম, যে আয় বকেয়া তার নাম দিয়ে রিসিভেবল, তার নাম দিয়ে রেভিনিউ, শুধুমাত্র সেলস আর সার্ভিসের ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে নাকি? জি। ওকে, নাম্বার সি, রেন্ট আনপেইড, মার্চ টাকা 600। আমরা মার্চ মাসে রেন্ট এখনো পরিশোধ করে পারি নাই, তাহলে এবার কি বকে, আয় না ব্যয়? কোনো পরিশ্রম। ব্যয়। এবার কিন্তু ব্যয় বকেয়া। ব্যয়ের বকেয়া। ব্যয় বকেয়া হলে হুম। একদিকে খরচ বৃদ্ধি পায়, এক্সপেন্স হবে ডেবিট, অন্যদিকে পাওনাদার বৃদ্ধি পেয়ে পে হবে ক্রেডিট। এক্ষেত্রে বলেছিলাম যে ব্যয় তার নাম দিয়ে এক্সপেন্স ডেবিট, তার নাম দিয়ে পেয়েবল ক্রেডিট। শুধুমাত্র পার্চেজের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে নাকি? সব রুলস কিন্তু আমাদের আলোচনা জি। করা, জি। তাহলে একটু মনে রাখতে হবে। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। 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 দুই নাম্বারও তাই, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। চারটে কয়টা হয়েছিল আসিফ ভাই? স্যার বি নাম্বার। স্যার বি নাম্বারটা আরেকবার বলবেন? এটা, জি স্যার। আচ্ছা, বিনিয়োগের উপরে আমাদের এটা কি, বিনিয়োগ আমরা একটা করলে সেখান থেকে আমরা পাই না? জি। আর যদি আমরা ব্যাংক থেকে লোন নিই, সেখানে আমাদের এটা কি দেওয়া লাগে নাকি? জি। তাহলে এটা কি বকেয়া? তাহলে আমরা একটা বিনিয়োগ করছিলাম, সেটা সেখানে আমাদের এটা বকেয়া হয়েছে, তাহলে এটা কি আয় বকেয়া? আয় বকেয়া। তাহলে আয় বকেয়া জি যাবে, স্যার। রুল 6 ছিল, আয়ের নাম দিয়ে রিসিভেবল ডেবিট, আয়ের নাম দিয়ে রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে? জি স্যার। কয়টা হয়েছে আসিফ ভাই, কয়টা হয়েছে একটার মধ্যে বলেন? আল্লাহর রহমতে চারটাই হয়েছে। আলহামদুলিল্লাহ। আর আপনার কয়টা হয়েছে? তিনটা হয়েছে স্যার। ফাইন। তাহলে এখন হচ্ছে আমাদের এই যে রেওয়ামিল ছাড়া অঙ্কটা কিন্তু আমাদের এখন পারতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এখন একটা অঙ্ক দেখি, রেওয়ামিল ছাড়া একটা অঙ্ক। আপনারা যে শীটটা দিয়েছিলেন আমাদের একটু প্রিন্ট করে ওখান থেকে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? কারণ আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টে আর একটা ক্লাস করব, করে কিন্তু আমরা ওয়ার্কশিট করবো, কারণ ওয়ার্কশিট করাও মানে অ্যাডজাস্টমেন্ট প্র্যাকটিস হওয়া। ওয়ার্কশিটও কি করা লাগে, অ্যাডজাস্টমেন্ট করা লাগে। অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, দুটো অঙ্ক তো সেটা করতেই হবে, ওয়ার্কশিটের ব্যাংক সমন্বয় বিবরণী, দুটো তো ইনশাল্লাহ করতেই হবে, তারপরে সময় পেলে আর একটা অঙ্ক। দেখেন একটা অঙ্ক আমাদের সামনে, কোনো রেওয়ামিল আছে অঙ্কে? না স্যার। কোনো রেওয়ামিল কিন্তু নাই। Pass adjusting entry on December 31st 2014 for the following adjustment, ভালো কথা। ইনস্ট্রাকশনে বলা আছে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তাহলে এবার আমাদের লক্ষ্য রাখতে আচ্ছা। হবে অগ্রিম আয় অথবা অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে রেওয়ামিলের তথ্যের কোনো হিন্টস আছে কিনা, এটা খালি খেয়াল রাখতে হবে। আর বাদ বাকি বকে আয় ব্যয় হোক, অবচয় হোক, কোনো বিষয় না, ক্ষেত্রে রেওয়ামিলের কোনো প্রভাব ছিল না, এখনো থাকবে না। প্রথমেই আসছে এক নম্বরে প্রিপেইড ইন্স্যুরেন্স টাকা 18,000 রিপ্রেজেন্টিং প্রিমিয়াম ফর 2 ইয়ার্স পেইড অন জুলাই 31, 2004। লক্ষ্য করেন, এখানে বলতেছে কি, বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা। 18,000 টাকা। এটা রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করা আছে, কয় বছরের জন্য উপস্থাপন করা আছে, 2 বছরের জন্য। এবং এটা পেইড হয়েছিল কোন তারিখে? 31 জুলাই আজকে 2014। আমরা করতেছি কোন তারিখে? 31 জানুয়ারি 2014। এই, এটা তো ডিসেম্বর। ডিসেম্বর ডিসেম্বর। তাহলে এই যে আজকে সমাপনী তারিখ আমরা করতেছি, আর এটা তথ্য জুলাই 31, তাহলে এই প্রিপেইড ইন্স্যুরেন্স নামে যে রেকর্ড করা আছে, এটা কি এখনের তথ্য নাকি প্রারম্ভিক তথ্য বলেন তো? প্রাথমিক তথ্য।
হ্যাঁ, অর্থাৎ এইটাই ছিল রেয়ামিলের তথ্য। কি, যেহেতু জুলাই 1 তারিখ 31 তারিখের তথ্য এখানে দেওয়া আছে, তার মানে বুঝতে হবে রেয়ামিলে কি হিসাবে রেকর্ড আছে এটা, প্রিপেইড সম্পদ। ইন্স্যুরেন্স হিসাবে। তাহলে আমরা এখন কি দেখাবো? খরচ দেখাবো। আমরা খরচ এখন কি দেখাবো। দেখাবো? খরচ। খরচ। জাবেদা কি হবে বলেন? জাবেদা কি হবে? কারেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ভেরি গুড। এবার আমাদের টাকা বের করতে হবে, খরচের অংশ বের করতে হবে। দেখেন কিভাবে বের করতে হবে। আমরা এই যে 18,000 টাকা দিয়েছিলাম কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আচ্ছা, জুলাইয়ের 31 তারিখ দিয়েছিলাম, তাই তো? তাহলে জুলাইয়ের একত্রিশ জি। তারিখ মানে কি জুলাই মাস কি ধরবো নাকি জুলাই মাস বাদ? বাদ। বাদ। কারণ জুলাই মাস তো শেষ। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে কয় মাস খরচ হয়েছে দেখেন তো? 5 মাস। 5 মাস। তাহলে এবার ওয়ার্ক হিসেবে দেখেন তো, বোঝেন কিনা? এই যে 18,000-কে ভাগ দেবো কত দিয়ে? 2 বছর মানে কয় মাস? 24। আর গুণ দেবো কত দিয়ে? 5 মাস দিয়ে। তাহলে আমাদের খরচ হয়েছে কত টাকা? 3,750 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ক্রেডিট 3750 টাকা। এই ধরনের অ্যাডজাস্টমেন্টের জন্য ওয়ার্কিংসটা খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং যদি না যান, অর্ধেক মার্কই কেটে নেবেন। এই জাবেদাই পুরো অর্ধেক মার্ক, এই একটা লাইনে পুরো অর্ধেক মার্ক। এই জন্য এখানে ওয়ার্কিংসটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? জি। আচ্ছা, এটা কোনো প্রশ্ন আছে কোনো? খালি No. দেখবেন যে রুলস না এর স্যার। বাইরে কোনো কিছু হচ্ছে কিনা। যা রুলস শিখছি সব ওর মধ্যেই আছে। নাম্বার বি, একটু আগে করে স্যার ওই এসেছি। ক্লাসটা দিয়ে দিন আজকে গ্রুপে। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলতেছে যে গত ক্লাসের ইটা ওই যে রেকর্ডেড ক্লাসটা গ্রুপে দিয়ে দিয়ে। ইনশাল্লাহ। দেখেন এবার আচ্ছা বি স্যার। নাম্বারটা কি বলছে। বি নাম্বারটা আমরা একটু আগে করে এসেছি, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড। আমরা সেবা দিয়েছি কিন্তু এখনো বিল করা হয়নি। আনবিল মানে কি বোঝায়? নগদ না বাকি? বাকি। বাকি। তাহলে বলেন যাবে, আপনারা বাকি। বলেন। বাকি দেয় যাবে কি? এতক্ষণ লাগলে তো হবে না। সেবা বাকি তাই হয়েছে, কি যাবে তা? সার্ভিস রেভিনিউ, আর্নড সার্ভিস রেভিনিউ। আরে আল্লাহ, কইতে কই চলে যাচ্ছে। বকেয়া আয় যাবে তাই আনান আসছে কেন? ও সরি স্যার। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্টস সার্ভিস অ্যান্ড ডেবিট ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল জি স্যার ডেবিট, অ্যাকাউন্ট ক্রেডিট। বকেয়া আয় না। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বকেয়ার ক্ষেত্রে রিসিভেবল টু রেভিনিউ। এখন সার্ভিসের সেলস এর ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা ছিল? 12,000 টাকা। 12,000। আর ব্যাখ্যা তো আপনারা পারবেনই, টু রেকর্ড সার্ভিস রেভিনিউ। ব্যাখ্যা লিখতে গেলাম না, হ্যাঁ। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ, এখানে কোনো আর কিছু দরকার আছে? সরাসরি টাকা তো দেওয়াই আছে নাকি? জি। আচ্ছা, এরপরে নাম্বার সি, এটা আপনারা নিজেরাই বলবেন। পরে হাসিব ভাই পড়েন এটা। ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, টাকা 1200 ইজ টু বি অ্যাকাউন্টেড। টু বি অ্যাকাউন্টেড মানে হিসাব করতে হবে, হিসাব করতে হবে অর্থাৎ। আর নোটস পেবল মানে প্রদেয় বিল, এটা একটা দায়। তাহলে দায়ের পরে এটা কি আয় নাকি ব্যয়? আয়। এই, এই বারবার ইন্টারেস্ট। বলছি। সম্পদের উপরে আয় আর দায়ের উপরে হয় ব্যয়। ব্যয় ব্যয় ব্যয়। আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, তার উপর আপনি পাবেন না থেকে দেবেন কি? দিব দিব। তাহলে এটা কি বকে, আয় বকে না ব্যয় বকে? বকে ব্যয় বকে। বলেন, যাবে তো বলেন। ব্যয় বকে যাবে তো বলেন। সি নাম্বার। কি হইলো, চুপ কেন? ইন্টারেস্ট পেয়েবল ডেবিট এক্সপেন্স। আর ইন্টার ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা ছিল বকেয়া? 1200। 1200। 1200 টাকা। ওকে, ব্যাখ্যা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? জি জি। নাম্বার ডি, সাপ্লাইজ অফ টাকা 3,500 ওয়ার ইন হ্যান্ড অ্যাট December 31st, 2014।
ডিসেম্বর 31 তারিখে আমাদের সাপ্লাই হাতে আছে কয় টাকা? 3500 টাকা। এটা কি বিগত সময়ে কি রেকর্ড ছিল তার কোনো হিন্টস কি দেওয়া আছে? না। তার মানে যা আছে ওইটাকেই রেকর্ড করতে হবে, তাই না? জি। তাহলে জি। এই যে ইন হ্যান্ড, এটা কি সম্পদ না খরচের অংশ? সম্পদ। তাহলে আমার সম্পদই রেকর্ড করতে হবে, কারণ এখানে আমি ইচ্ছা করলেও খরচ বের করতে পারবো না। বছর শেষে জি। সম্পদ হয়ে গেছে, সম্পদই রেকর্ড হবে। তাহলে সম্পদ রেকর্ড হলে সম্পদ কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। ডেবিট। আর খরচ কমে যায় কি হবে? ক্রেডিট। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। ওই 3500 টাকা, নাম্বার ডি। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সরি, সাপ্লাইস ডেবিট, সম্পদ ডেবিট আর খরচ ক্রেডিট। সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। দেখবেন রুলস এর বাইরে কিচ্ছু নাই, খালি রুলসটা বুঝতে হবে। রুলস বুঝলে আপনার সব এন্ট্রি রুলস এর মধ্যেই থাকবেন। টাকা 3500। বাকিগুলো একটু নিজেরা কমপ্লিট করবেন তো। আপনারা প্র্যাকটিস করতেছেন, আমার মনে হচ্ছে বাসা আপনারা প্র্যাকটিস করতেছেন না বলে আপনাদের রেসপন্সটা কম। প্র্যাকটিস করেন বেশি বেশি, কারণ কি মনে করেন সামনের ক্লাসটা আমি কোনো অঙ্ক করাবো না, আপনারা যে অঙ্কগুলো করবেন সে অঙ্কের সমস্যাগুলো সমাধান করব। কেমন, আপনি 5টা অঙ্ক করছেন, কোন এন্ট্রিটা পারেননি সেটা আলোচনা করবো। পরশুদিন ক্লাসটা কোনো নতুন কোনো কিছু আমি করাবো না। আপনারা প্র্যাকটিস যা করবেন তার সবগুলো আলোচনা হবে আগামী ক্লাসটা। এই জন্য আপনারা কমপক্ষে 10টা জি। করে অঙ্ক সলভ করেন। হ্যাঁ, 5টা অঙ্ক করেন উইথ ট্রায়াল ব্যালেন্সের, আর 5টা অঙ্ক করবেন উইথ আউট ট্রায়াল ব্যালেন্স। এভাবে 10টা অঙ্ক করে সলভ করেন। সামনের দিন আমরা সেগুলো আলোচনা করি, ঠিক আছে? আর জি। তারপরে ক্লাসে ইনশাল্লাহ আমরা ওয়ার্কশিট শুরু করবো। আবার আপু, ঠিক আছে? জি স্যার। শীটটা কি পেয়েছেন? আমি এখনই আজকের ক্লাস এবং প্রিভিয়াস দুটো ক্লাস ইনশাল্লাহ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।